সেভেন সিস্টার সবচেয়ে ইন্ডিয়ার দুর্বল স্পর্শকাতর জায়গা। তো আমাদের লাভ কি? তোমরা সেভেন সিস্টার রাখবে, আমাদের লাভ কি? দেখবেন ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা হওয়ার আগেই উনি সেভেন সিস্টার নিয়ে কথা বলছিলেন। কার সাথে? 2024-এ ইন্ডিয়ার একটা সাংবাদিকের সাথে একটা সাংবাদিক সম্মেলন টক শো বলেনি, অনলাইনে বলছিলেন সেভেন সিস্টার নিয়ে কথা। তখনও কিন্তু তিনি শপথ নেন নাই। তো উনি ধরে সেভেন সিস্টার গেলেন কেন? এটা কি মনে হয় আপনার এটা হঠাৎ করে সাডেন এটা পরিকল্পনা করেই বলে ফেলছেন? না, আপনি সেভেন সিস্টার নিয়ে বুঝতে হলে আপনাকে 1971 সালে চলে যেতে হবে। হোয়াই সেভেন সিস্টার কেন এতটা গুরুত্বপূর্ণ? আপনি দেখবেন ইদানিং ইউএসের সাথে ভারতের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে। যখন আপনি দেখবেন ফার্স্ট টাইম বারাক ওবামা যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বারাক ওবামা চেয়েছিলেন এশিয়া মহাদেশে একটা খ্রিস্টান কান্ট্রি তৈরি করতে, কিন্তু তখন কিন্তু উনি প্ল্যানিং করে গেছেন এটা এস্টাবলিশ করবে বাই ডোনাল্ড ট্রাম্প। আপনি দেখেন ভারতের সেভেন সিস্টারে মোর দেন 55% পপুলেশন হচ্ছে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। এর মধ্যে নাগাল্যান্ড আছে 88%, মিজোরামে আছে 87% এবং মেঘালয় আছে 75%। ইভেন ওই দেশের জনগণও চাচ্ছে, ওই 7টি রাজ্যের জনগণও চাচ্ছে ওরা একটা নির্দিষ্ট একটা স্বাধীন দেশ হোক, ভারতের দ্বারা নিয়ন্ত্রিত না হোক। তো এখন ওই 7টি রাজ্যের জনগণের চাহিদা ইউএসের চাহিদা এক। আর ইউএস যদি এটা বাস্তবায়ন করতে পারে তাহলে তাদের মিলিটারি ক্যাম্প এখানে সেট আপ করতে পারবে, বিশেষ করে এশিয়াকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। এখন ভারত তো দিতে চাইবে না ভাই, ওইখান থেকে হাঁসের ডিম, সোনা হাঁসের ডিম পারে সবসময় ভারত। দিল্লি বৈশা মুম্বাই দিল্লি তারা খায়, ডিম দেয় তারা। ডিম দিতে কত কষ্ট ওই 7টি রাজ্যের মানুষই জানে, প্রজারাই জানে। এরা কিন্তু প্রজারা, কিন্তু জনগণ না। জনগণ বলাটা আমার ভুল ছিল। তো এখন 1971 সালের দিকে তাকান, আমাদের কিছু প্রগতিশীল আমাদের হ্যান্ডিক্যাপ বুদ্ধিজীবী আছে না, দাদাভাইদের গুনগান গাইতে গাইতে অস্থির হয়ে যায়, ভারত মাতার জয়ধ্বনি দিতে দিতে ওই যে প্রস্রাব করে দেয়, কারণ ওরা তো আসলে নিয়ন্ত্রণহীন, কন্ট্রোল করতে পারে না। ওই যে ইউরিনটা কীভাবে যাবে না যাবে এগুলো নিয়ে নিয়ন্ত্রণ করতে থাকে। প্রচুর পরিমাণ মদ খায়, মাগিবাজি করে, গাঁজা খায়। ওই যে কিছু বাংলাদেশে বাল বুদ্ধিজীবী আছে। যে 1971 সালে যখন যুদ্ধ শুরু হয় মার্চ মাসে 26 তারিখ, ইন্ডিয়া বলছে তোমাদের সাথে আসি। যখন দেখলো যে জুন জুলাইতে গিয়ে দেখলো যে অন্য অন্য অঙ্গরাজ্যগুলা ইন্ডিয়ার সাধারণ জনগণ বিদ্রোহ শুরু করছে ইন্ডিয়া থেকে স্বাধীন হওয়ার জন্য ভারত থেকে, তখনই গিয়ে তাদের টনক নাড়ে। বাংলাদেশের যুদ্ধ যত দ্রুত সম্ভব সমাধান না করা যায়, তখন তো বাংলাদেশ ছিল না, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের যুদ্ধ যত দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল সর্ট আউট করলেই এই সমস্যার সমাধান। তখন তারা তাদের সর্বত্র নিয়ে নামা পড়ে এই যুদ্ধটা সমাধান করে, মানে শেষ করে দেয় ডিসেম্বরের মধ্যে, 16 ডিসেম্বরের মধ্যে। তো আপনি দেখেন তারপরে কিন্তু বাংলাদেশ তারা স্বাধীনতা দিতে চায় নাই। তখন জানুয়ারি মাসে, যতদূর মনে পড়ে, জানুয়ারি মাসে 1972 সালে ইংল্যান্ড থেকে কে ব্যাক করে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোথায়? ইন্ডিয়াতে আইসা ইন্দিরা গান্ধীকে বলে যে ভাই, যা যুদ্ধ হয়েছে আপনি আপনার সেনাবাহিনী বাংলাদেশ থেকে মার্চের মধ্যে ফেরত নিয়ে আসবেন। তখন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হয়। ইন্দিরা গান্ধী বলছিল না, আমি আপনাদেরকে প্রটেক্ট করে রাখবো, আপনাদেরকে আমাদের প্রোটেকশনের দরকার নাই। শেখ মুজিব এই কথা ডাইরেক্ট বলছে। তারপরে শেখ মুজিব যেটা করছে না, সেটা শেখ মুজিবের একান্ত দায়ভার শেখ মুজিব নিতে হবে। 74-এর ঘটনা যেটা হয়েছে, দুর্ভিক্ষ, ওনার বাকশাল যা করছে এটা দায়ভার ওনার একা। কিন্তু বাংলাদেশের জনগণ দেশ স্বাধীন করে 1971 সালে একবার, 1972 সালে শেখ মুজিব একাই স্বাধীন করে আরেকবার। ভারতের যত মিলিটারি আছে সব চলে যায়। তখন দেখবেন কি পরিমাণ লুটতরাজ করছিল, হিউজ লুটতরাজ হয়েছে বাংলাদেশে। কিন্তু ওই আঙ্গ কিছু না করলে আমরা পঙ্গু, হ্যান্ডিক্যাপ, বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল আছে বাংলাদেশে। এরা হচ্ছে এদের মাথার মধ্যে গিয়ে যায় ওপেন সেক্স, গাঞ্জা আর মদ, আর ওই যে কিছু ডিজে পার্টি করে গান গাওয়া, মদ খাওয়া, ওই মাঝে মাঝে কিছু অশ্লীলতার মাধ্যমে সুশীল বাক্য উচ্চারণ করা, এইটুকুই। তো এখন এই দেশগুলো, এই 7টা স্টেট স্বাধীন করতে, খ্রিস্টান কান্ট্রি করতে
আমেরিকা ইউএস তো চাইবে, কীভাবে করবে? তাদের জন্য প্রধান ট্রানজিট হচ্ছে, তাদের সাথে মিলিটারি অস্ত্রের উইপন্সের চুক্তি আছে পাকিস্তানের সাথে। রিসেন্টলি বাংলাদেশ আবার পাকিস্তানের সাথে মিলিটারি উইপন্সের চুক্তি করছে। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দিক। ইউএস থেকে অস্ত্র আসবে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকে ফাইনালি ডেলিভার্ড হবে সেভেন সিস্টারে। এটা বুঝতে পারছে কে? ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল। দাদাভাইরা গাঁজা মদ খাইলেও দাদাভাইরা কিন্তু তাহলে ঠিক আছে, অতটা পাগল না যতটা ভাবেন। দাদারা সব কিছু করবো, কিন্তু দাদাদের দেশপ্রেম ভালো। আমি যদিও ইন্ডিয়ান না, তো দাদারা এটা খুব দ্রুত বুঝে ফেলছে। তো এই জন্য মোহাম্মদ ইউনূসের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা নেগোসিয়েশনে আসতেছে। কিন্তু ইউনূস ভাই তো হচ্ছে আরও তাদের দাদার দাদা, বিশাল ইন্টেলেকচুয়াল, ইকোনমিস্ট, ওয়ার্ল্ড ওয়াইড লিডার। ও দাদারে এটা বাল ছিটতে পারে না, ইন্ডিয়ার মতো একটা পরাশক্তি। আর আমরা তো বাংলাদেশে কিছু বাল বুদ্ধিজীবী দাদার ফসম ছিঁড়ে নেবেন, হ্যাঁ, স্বপ্ন দেখেন। তো ইন্ডিয়ান বুদ্ধিজীবীরা বলছে দাদার সাথে পাঙ্গা না নিয়ে দাদাদের সাথে একটা মিউচুয়ালিটির মধ্যে আসেন, দাদারে শান্ত করে আমরা যতদূর সম্ভব একটা যেভাবে হোক আমাদের সার্ভিসটা রক্ষা করি। কিন্তু ইউনূস মিয়া তো এরকম না রে ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বিজনেসম্যান। ইউএসরা বলছে গিভ মি ফ্রি ট্রেড ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে আমি বাণিজ্য করব, আমাকে কোনো বাধা দিবা না। দেখেন না, যেখানে মন চায় সেখানে চলে যাচ্ছে। ইউএসএ নিউজে কোনো কিছু বলতেছে না। রিসেন্টলি ওই যে কি একটা কি চিনি একটা আমেরিকান মহিলা আইসা কি যে একটা ভুলে গেলাম এটা বিষয়টা। যাই হোক, এনিওয়ে আমেরিকার ফুল সাপোর্ট আছে ডক্টর ইউনূস সরকারের উপর, ফুল সাপোর্ট। আর আমেরিকার সাথে ইউএসএর সাথে ইন্ডিয়ার যে একটা দাগ কুমড়ার সম্পর্ক, এটা দিন দিন আরও বাড়তেছে। তো এখানেই ভাই শেষ না, যতদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকতে চাইবে উনি অত পর্যন্ত ক্ষমতা থাকবেন, কেউ কিছু করতে পারবে না। এটা হচ্ছে সর্বশেষ কথা। আর যতদিন পর্যন্ত অস্ত্র ঢুকার প্রয়োজন, এই সেভেন সিস্টারের যেই পরিমাণ অস্ত্র দরকার, ওই পরিমাণ অস্ত্র যতদিন পর্যন্ত ডেলিভার্ড না হবে অতদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এটা মেনে নিতে হবে ভাই, ছিলে লাভ নাই, মেনে নেন। আমি মেনে নিছি। আল্লাহ হাফিজ।